আজ প্রভাতের হৃদয় উঠে চঞ্চলী, আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি, মনে হয় এ যেন আমার প্রথম দেখা। শরতের শিশির সিক্ত সকালে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি তানজির মেহেদি। সুপ্রিয় দর্শক, প্রজন্ম থেকে প্রজন্মে চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস হয়ে আছে ইতিহাস। বহু ঘটনা রয়েছে ফেলে আসা সময়ের পথে, যা দিয়েছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নের নীলকাব্য, যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আজ শনিবার 25 আশ্বিন 1427 বঙ্গাব্দ, 10 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ, 22 সফর 1442 হিজরি। 1756 সালের এই দিনে ভারতের মাদ্রাজ থেকে 5টি যুদ্ধজাহাজে 900 সেনা নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করে লর্ড রবার্ট ক্লাইভ। 1902 সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক বা এজলাস বসে। 1911 সালের এই দিনে চীনে 2000 বছরের রাজতন্ত্রের অবসান ঘটে। 1913 সালের এই দিনে পানামা খালের গাম্বোয়া বাঁধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়। 1917 সালের এই দিনে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রাজিল। 1964 সালের এই দিনে এশিয়ায় প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। 1967 সালের এই দিনে প্রায় 100 দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়। 1986 সালের এই দিনে সালভাদোরে এক ভূমিকম্পে 2 সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে। 1992 সাল থেকে এই দিনটিকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হচ্ছে। 1912 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জি। 1916 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক সমর সেন। 1930 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী ব্রিটিশ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার হ্যারল্ড পিন্টার। 1971 সালের এই দিনে মারা যান বাঙালি কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহ। 1985 সালের এই দিনে মারা যান যুক্তরাষ্ট্রের অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার জর্জ অরসন ওয়েলস। 1994 সালের এই দিনে মারা যান প্রখ্যাত চিত্রশিল্পী এস.এম. সুলতান। 2000 সালের এই দিনে মারা যান শ্রীলঙ্কার ষষ্ঠ প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ সিরিমাভো বন্দরনায়েকে। 2011 সালের এই দিনে মারা যান ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক জগজিৎ সিং। কথায় আছে সুস্থ দেহ মানে সুন্দর মন। দৈহিক সুস্থতার কোনো বিকল্প নেই। একটা নিরোগ, সুস্থ, সুঠাম দেহের সঙ্গে মানসিক চাপমুক্ত মনের রাখি বন্ধনে মেলে পরিচ্ছন্ন জীবন। আর এসব ভেবেই আপনাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় শরীদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন রুলি, আছেন আর্কিটেক্ট মোহাম্মদ আলাউদ্দিন। চলুন তাহলে শুরু করা যাক। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন সবাই চাই আমরা। কিন্তু সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন পেতে গেলে আমাদেরকে এটাতে এই বিষয়ের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। অর্থাৎ সুস্থ দেহের জন্য করণীয় কি সেটা ঠিক করতে হবে, প্রশান্ত মনের জন্য করণীয় কি সেটা করতে হবে, কর্মব্যস্ত থাকার জন্য কি করতে হবে সেটার প্রতি কনসেন্ট্রেশন দিতে হবে, সেই প্রক্রিয়াটাকে অনুশীলন করতে হবে। সেই সঙ্গে একটা সুখী জীবন পাওয়ার জন্য সুখী জীবনের যে জিনিসগুলো অন্তরায় সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলেই আমরা সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের অধিকারী হতে পারবো। এবং ইয়োগা একটা লাইফস্টাইল, যে লাইফস্টাইল আমাদেরকে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন উপহার দিতে সহযোগিতা করে। চলুন তাহলে আজকের এই সুখী জীবনের পথে আমরা যাত্রা শুরু করি। আজকে আমরা একটা আসন চর্চা করব, সেই সঙ্গে একটা প্রাণায়াম চর্চা করব। যেই আসন প্রাণায়াম আমাদেরকে বিশেষ করে স্ট্রেস, টেনশন, স্নায়বিক উত্তেজনা, ডিপ্রেশন
এগুলো কাটাতে সহযোগিতা করবে, আমাদেরকে আরাম প্রদান করবে, রিল্যাক্স মোডে থাকতে সহযোগিতা করবে। সেই ধরনের আসন এবং প্রাণায়াম আজকে আমরা অনুশীলন করব। তো আজকের যে আসন, সেই আসনের নাম হচ্ছে খুব মজার, এটা হচ্ছে শশকাসন। শশকাসনের নানান ধরনের পশ্চার রয়েছে, নানান ধরনের শশকাসনের পশ্চার রয়েছে। সেই পশ্চারগুলোকে এক এক বইয়ে এক এক যোগা নিয়ে যারা গবেষণা করছেন তারা সেইভাবে দেখিয়েছেন। তো আজকে আমরা সহজভাবে একটা দেখাবো শশকাসন, যাতে সবাই আমরা অনুশীলন করতে পারি, বডিটা রিল্যাক্স হয়ে স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যায়। সেই সঙ্গে আরও অনেক বেনিফিট আছে শশকাসনের, সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদেরকে অবহিত করব। তো আজকের আসন শশকাসন, রাবিট পোশ্চার। এই রাবিট পোশ্চারটাকে আমরা এখন অনুশীলন করব। কি করতে হবে, প্রথমে আমরা বজ্রাসনে বসবো। তো আমরা আস্তে আস্তে একটু বজ্রাসনে বসে যাই। বজ্রাসন, প্রিয় দর্শক, আমরা নানান পর্বে দেখেছি আপনাদেরকে। বজ্রাসনটা হচ্ছে খুব সহজ। দুপায়ে হাত দুটো হাঁটুর উপরে থাকবে, দুপায়ের যে বড় আঙ্গুল আছে এক থাকবে, গোড়ালের দুটো একটু সরে থাকবে, সেই জায়গায় আপনার হিপটাকে বসিয়ে দেবেন। ওনারা যে পশ্চারে বসে আছেন সেটাই হচ্ছে বজ্রাসন। তো বজ্রাসনে মেরুদণ্ড আমাদের স্ট্রেট থাকছে, হাত দুটো হাঁটুর উপরে থাকছে। এবং এই আসনে আমরা আগেও আলোচনা করেছি, এটা হচ্ছে খাবারটাকে হজম করার জন্য চমৎকার একটা আসন, বজ্রাসন। এই বজ্রাসন থেকে আমরা শশকাসনে যাব। শশকাসন, তো কি করতে হবে, আমরা বজ্রাসনে বসে আছি। এবার দুই হাঁটুটাকে একটু ফাঁকা করি আমরা, হ্যাঁ একটু ফাঁকা করে দুই হাতটা আমরা ভূমিতে স্পর্শ করাই, হাতের উপর ভর করে অথবা হাতের সাহায্যে আমরা হাঁটু দুটোকে আরো বেশি করে ফাঁকা করি। আপনি যতটুকু পারেন ততটুকু, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, হ্যাঁ যতটুকু পারা যায় করলেন। এবার আস্তে আস্তে আমাদের হাত দুটো, এই যে আমাদের বডির সঙ্গে হাত দুটো লেগে আছে, এবার আস্তে আস্তে হাত দুটোকে আমরা সামনের দিকে দিয়ে দেব এবং আমাদের যে চিবুক যেটা আছে, চিবুকটাকে ভূমিতে স্পর্শ করে বিশেষ একটা শেপ হবে, আপনারা দেখলেই বুঝতে পারেন। হ্যাঁ, স্টার্ট। একদম রিল্যাক্সেটিভ একটা রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে টোটাল শরীরের, আরাম করে আপনি থাকবেন। এই হচ্ছে আমাদের শশকাসনের ফাইনাল স্টেজ, রিল্যাক্সেটিভ, ভেরি রিল্যাক্সেটিভ। এবং এই জায়গাগুলো স্ট্রেস পড়ছে কিন্তু আরামে আছে, বডিটা কিন্তু আরামে আছে। এই অবস্থায় আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা আবার চলে আসবো। কতক্ষণ থাকবো, মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। সময় সুযোগ থাকলে আপনি আরো বেশি সময় নিয়ে থাকবেন, কোনো অসুবিধা নেই। এবার আস্তে আস্তে আমরা যে পজিশনে ছিলাম আবার ফেরত চলে আসি। আস্তে আস্তে হাত দুটোকে নিয়ে যাই ধীরে 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 ধীরে, হ্যাঁ ধীরে ধীরে আমরা নিয়ে যাই, হ্যাঁ, এবং হাত দুটোকে হাঁটুর উপরে রাখি। আস্তে আস্তে হাঁটু দুটোকে আমরা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। নির্দিষ্ট প্রক্রিয়ায় আমরা হাত দুটো রাখলাম, হাঁটুটাকে ক্লোজ করলাম, আবার বজ্রাসনে বসে পড়লাম। এই হলো একবার আপনি বজ্রাসনে বসলেন, আস্তে আস্তে হাঁটু দুটোকে ফাঁকা করলেন, হাত দুটো সামনে চলে গেল, চিবুকটাকে আপনি ভূমিতে স্পর্শ করালেন, সামনের দিকে তাকিয়ে থাকলেন, অথবা চোখটাকে বন্ধ করে আপনি ভাব করবেন যে সামনের দিকে তাকাচ্ছেন, তাহলেও হলো। এই হচ্ছে আমাদের শশকাসন। আমরা প্রসেসটাকে আরেকবার একটু দেখে নিই। শশকাসন, হ্যাঁ, আবার একটু করেন। দুই হাত ভূমিতে রাখেন, আস্তে আস্তে হাঁটু দুটোকে ফাঁকা করেন যতটুকু পারা যায়। এবার ধীরে ধীরে আমরা সামনের দিকে চলে যাব। হ্যাঁ, একদম রিল্যাক্স করে থাকবেন, আরাম। 10 সেকেন্ড থেকে মিনিমাম 30 সেকেন্ড অবস্থান করব, তারপরে আস্তে আস্তে আমরা আবার আগের পজিশনে চলে আসবো। এবার ধীরে ধীরে আমরা আগের পজিশনে চলে আসি, হাত দুটো নিয়ে যাই, হ্যাঁ নিয়ে যাই। আস্তে আস্তে হাঁটু দুটোকে আমরা ক্লোজ করি, বজ্রাসনে বসি, হ্যাঁ বজ্রাসনে বসি। এই হলো 2 বার। এইভাবে আপনি এক সিটিংয়ে এটাকে কমপক্ষে 3 থেকে 5 বার আপনাকে করতে হবে। আসনটা কমপক্ষে 3 থেকে 5 বার। প্রত্যেকবার আপনি সময় নিচ্ছেন, অবস্থানকালীন সময় হচ্ছে আপনার 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। সময় সুযোগ থাকলে আরো বেশি করবেন। এই গেল আমাদের শশকাসন। এবার একটু সামনের দিকে মুখ করে আমরা বসি, বজ্রাসনেই বসি, সামনের দিকে মুখ করে। প্রিয় দর্শক, আমরা শশকাসন দেখলাম। কি লাভ হয় আমাদের, কি উপকার। দুশ্চিন্তা, টেনশন, স্ট্রেস দূরীকরণে চমৎকার ভূমিকা পালন করে এই শশকাসন। আপনি যখন এই আসনটা করছেন, আপনি দেখবেন যে রিল্যাক্স ফিল করছেন, বডিটা শান্ত হয়ে যাচ্ছে, আরাম লাগছে। আপনি
কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, ভালো লাগছে না, একটা মনমরা ভাব লাগছে, তারপরে শরীর কেমন জানি আড়ষ্টতা অনুভব করছেন, কি করেন? এটা করেন, দেখবেন যে আপনি আবার প্রাণশক্তি পাচ্ছেন, বডিটা বিশ্রাম পেয়ে কাজের জন্য উপযুক্ত হচ্ছে। এই আসন শুধু যে আমাদেরকে বিশ্রামের জন্য সহযোগিতা করে তা না, প্রশান্তি দেয় তা না, এটা আমাদের প্রজননতন্ত্র এটাকে শক্তিশালী করে, উন্নত করে, রিপ্রোডাক্টিভ সিস্টেম জনিত যে সকল অসুখ বিসুখ হয় সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখছে। এটা যখন আমরা করছি আমাদের ইন্টারনাল অর্গানগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে। হ্যাঁ, একদম ক্ষুদ্রান্ত বৃহদন্ত থেকে শুরু করে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, সেগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে। আপনার হজম শক্তি বাড়ছে। আপনি যখন এই আসনটা করছেন আপনার হাতের এক্সারসাইজ হচ্ছে, পায়েরও অনুশীলন হচ্ছে, যার ফলে হাত পা শক্তিশালী হয়। বিশেষ করে যাদের হাঁটুতে সমস্যা তারা যখন এটা করেন, তাই হাঁটুর ইউরিক অ্যাসিড এবং নানান ধরনের যে ব্যথা বেদনা হয় সেগুলো থেকেও কিন্তু আপনি দূরে থাকছেন। অর্থাৎ হাত পা শক্তিশালী হচ্ছে, শরীর মনে এক অসীম আনন্দ বিরাজ করে, হ্যাঁ, একটা প্রশান্তি ভাব আপনার মধ্যে বিরাজ করে। আপনি যখন এই আসন করবেন দেখবেন যে না, শরীর রিল্যাক্স হচ্ছে, মনটা প্রশান্ত হচ্ছে। তো এই শরীর মনে প্রশান্তি আননের জন্য এই আসনটাকে আমরা কাজে লাগাতে পারি এবং সেটার নাম হচ্ছে শশক আসন। তো এটাকে আমরা অনুশীলন অব্যাহত রাখবো। এবার আমরা ধীরে ধীরে প্রাণায়ামের দিকে অগ্রসর হব। তো আজকের প্রাণায়ামটা হচ্ছে এই রিলেটেড, অর্থাৎ শশক আসন থেকেই আমরা প্রাণায়ামটা করব এবং এই জন্য এটাকে বলা হয় শশক আসন প্রাণায়াম। শশক আসন প্রাণায়াম, শশক আসন ব্রিদিং, দম নেব, দম ছেড়ে দেব। আর আগে যে আমরা আসনটা করলাম, এই আসনে আমাদেরকে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে। এই প্রাণায়াম করার আগে আমরা বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিই যে শশক আসন অবস্থায় আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, মনোছবি দেখতে হবে যে আপনার এই অঙ্গগুলোর উপকার হচ্ছে, যে উপকারগুলো আমরা বললাম সেগুলোকে আপনি ভিজুয়ালাইজ করবেন, মনের চোখে দেখবেন, মনোসংযোগটা দেবেন। কারণ আধুনিক যোগাতে, কোয়ান্টাম যোগাতে এটাকে খুব গুরুত্ব দেওয়া হয় যে আপনি আসন করা অবস্থায় ভিজুয়ালাইজ করছেন, মনোছবি দেখছেন যে এই উপকারগুলো হচ্ছে। তো এটাকে আপনারা অনুশীলনে রাখবেন। তো এবার আসি আমরা শশক আসন প্রাণায়াম কীরকম করে করতে হবে। প্রসেসটা খুব সহজ, প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা দেখাবেন। আমরা প্রথমে বজ্রাসনে বসে থাকবো, তারপরে বজ্রাসনে দুই হাত যেহেতু আমাদের হাঁটুর উপরেই থাকছে, ডান হাতটাকে আমরা মুঠি পাকিয়ে নেব এবং সেটাকে আমরা পেছনে নিয়ে যাব, পিঠে নিয়ে যাব। তারপর বাম হাত দিয়ে আমাদের কবজিটাকে আমরা ধরব, অর্থাৎ ডান হাতে যেটাকে আপনি মুষ্টি পাকিয়ে রাখলেন, মুঠি পাকিয়ে রাখলেন, সেটার এই কবজি এটা এইভাবে আমরা ধরব পেছন দিক থেকে। আমি দেখালাম সামনের দিক থেকে, ওনারা দেখাবেন পেছন দিক থেকে, এইভাবে ধরে রাখবো। তারপর আরও কিছু প্রক্রিয়া আছে, আমরা দম নিতে নিতে মাথাটাকে পেছন দিকে নিয়ে যাব, তারপর দম ছাড়তে ছাড়তে আমরা আমাদের কপালটাকে ভূমিতে স্পর্শ করাবো। এই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে দম নিতে নিতে পেছন দিকে আমরা যাচ্ছি, দম ছাড়তে ছাড়তে আমরা ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে কপালটাকে আমরা ভূমিতে স্পর্শ করাচ্ছি। দ্যাটস দ্য প্রসেস শশক আসন প্রাণায়াম। তাহলে আমরা শুরু করি। আমরা এখন বজ্রাসনে বসে আছি। এবার ডান হাতটাকে আমরা মুষ্টিবদ্ধ করি, মুঠি পাকিয়ে রাখি, ফিস্ট করলাম। এই ফিস্টটাকে এবার আমরা পিঠে নিয়ে যাব, পেছনে নিয়ে যাব, পেছনে নিয়ে আসেন। এবার বাম হাত দিয়ে বাম হাতটাকে পেছন দিকে নিয়ে এটাকে ধরে ফেলবো আমরা, এই স্টাইলে আমরা ধরে ফেললাম। এবার দম নিতে নিতে আমরা পেছন দিকে, মাথাটাকে পেছন দিকে নিয়ে যাই, দম নিচ্ছি, পেছন দিকে যাচ্ছে আস্তে আস্তে, আস্তে আস্তে যাচ্ছে। এবার দম ছাড়তে ছাড়তে আমরা স্পর্শ করাবো, কপালটাকে ভূমিতে স্পর্শ করাবো, যাই আস্তে আস্তে যাই, খুবই মজার প্রাণায়াম শশক আসন প্রাণায়াম। আবার ধীরে ধীরে দম নিতে নিতে আমরা সোজা হব, দম নিতে নিতে সোজা হয়, গুড, যাচ্ছে, মাথাটা আস্তে আস্তে পেছন দিকে যাচ্ছে, মাথাটা পেছন দিকে যাচ্ছে, রিল্যাক্স, রিল্যাক্স ওয়েতে প্রাণায়াম করতে হয়, ধীরে সুস্থে। আবার আমরা সামনের দিকে যাই, একটু করতে থাকেন, এটা করতে থাকেন। প্রিয় দর্শক, আমরা যে প্রাণায়ামটা দেখছি সেটা হচ্ছে শশক আসন প্রাণায়াম। প্রাণায়ামের মূল উপকার হচ্ছে আমাদের ফুসফুস। ফুসফুস যত শক্তিশালী, করোনা ভাইরাস বলেন, যে কোনো ধরনের আক্রমণ বলেন, সেই আক্রমণগুলো থেকে কিন্তু আপনি দূরে থাকছেন। অর্থাৎ আপনি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে শক্তিশালী করতে পারছেন। তো এই প্রাণায়াম যখন করছেন আপনার শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম শক্তিশালী হচ্ছে। সেই সঙ্গে যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে তাদের কিন্তু উপকার হয়। যদি ডাক্তার নিষেধ না করে থাকেন তাহলে আপনি এটাকে অনুশীলন করবেন। পেছন দিকে যখন যাচ্ছেন তখন
বিশেষ করে আপনি যখন পেছন দিকে যাচ্ছেন আপনার ঘাড়ের এক্সারসাইজ হচ্ছে, সার্ভাইকাল রিজিয়নের এক্সারসাইজ হচ্ছে। আর সার্ভাইকাল রিজিয়নের যখন এক্সারসাইজ হয় তখন কিন্তু আপনার এই ব্যথা বেদনাগুলো হ্রাস হয়। যে আপনি পেছন দিকে যাচ্ছেন, ঘাড়ের এক্সারসাইজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার একটু পেছন দিকে যান, যান সামনের দিকে। প্রিয় দর্শক, আমরা শশকাসন প্রাণায়াম দেখছি। এবার আস্তে আস্তে উঠে আসেন, আস্তে আস্তে উঠে আসেন এবং হাত দুটো হাঁটুর উপরে রেখে বজ্রাসনে আরাম করে বসুন। শশকাসন প্রাণায়াম আমরা বলছিলাম যে এটা ফুসফুস শক্তিশালী হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য উপকার হয়। তাছাড়া আপনি দেখবেন যখন এই প্রাণায়ামটা করা হয়, আমাদের যে হিপ আছে, নিতম্ব, কোমর এবং পেটের যে অতিরিক্ত চর্বি সেগুলো কিন্তু দূর হয়, কারণ এগুলার এক্সারসাইজ হচ্ছে। এই প্রাণায়ামের সঙ্গে সঙ্গে সেই অঙ্গগুলোরও কিন্তু উপকার হচ্ছে। এই জন্য অতিরিক্ত চর্বি, বিশেষ করে লোয়ার পার্টের নিতম্ব, কোমর এবং পেটের অতিরিক্ত চর্বি দূর করার ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাতে পারি। অজীর্ণতা দূর হয়। পেটের যে সমস্যা আছে, পেটে নানান ধরনের সমস্যা হয়, এই সমস্যাগুলোকে দূর করে, হজম শক্তি রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটাও দূর হবে। তলপেট ঝুলে যাওয়া রোধ করে। বিশেষ করে মহিলাদের সন্তান প্রসবের পর একটা প্রবণতা থাকে যে এটা ঝুলে যাওয়ার। তো এই ঝুলে যাওয়াটাকে, পেটটাকে যাতে ঝুলে পড়তে না পারে, ডাক্তারের পরামর্শক্রমে ডাক্তার যখন বলবেন যে না এখন আসন করা যাবে, এক্সারসাইজ করা যাবে, তখন আপনি এটাকে শুরু করে দেবেন। দেখবেন যে এই ঝুলে যাওয়াটাকে আপনি রোধ করতে পারছেন। পেটের একটা নির্দিষ্ট শেপ থাকছে, সুদৃশ্য সুন্দর একটা শেপ। আর কি করে শরীর মনে অদ্ভুত একটা প্রশান্তি এনে দেয়, প্রশান্তি পাওয়া যায়। তো এটাকে আমরা অনুশীলনে রাখবো। এটার নাম হচ্ছে শশকাসন প্রাণায়াম। প্রিয় দর্শক, আমরা যদি সময় পাই জিনিসটাকে আবারও দেখাবো, দুটো প্রসেসটাকে আমরা দেখাবো, আর সেই সঙ্গে আমরা প্রাকৃতিক কিছু টিপস নিয়েও আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে আমাদের শশকাসন রাবিড পশ্চার। এটাকে আমরা একটু দেখি। রাবিড পশ্চারে আগেই বলেছি নানান ধরনের স্টাইল রয়েছে, তার মধ্যে এটা একটা সহজ স্টাইল, সেই স্টাইলটাকে আমরা দেখছি। আমরা বজ্রাসনে বসে আছি। বজ্রাসনে বসার পর দুই হাত আমরা ভূমিতে নেব। হ্যাঁ, ভূমিতে নিয়ে যান। হাঁটু দুটিকে একটু ফাঁকা করি, যতটুকু পারেন, অ্যাজ মাচ এজ ইউ ক্যান। তারপর আস্তে আস্তে আমরা হাত দুটো সামনের দিকে নিয়ে যাই। হ্যাঁ, চিবুক আপনার ভূমিতে স্পর্শ করা অবস্থায় থাকছে। রিল্যাক্স, বি রিল্যাক্স দেয়ার। 10 সেকেন্ড টু 30 সেকেন্ডস মিনিমাম। অন্যরকম একটা আনন্দের ভাব সৃষ্টি হয়। এটাকে আমরা যেন অনুশীলনে রাখি। 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকলাম। আস্তে আস্তে আগের পজিশনে চলে আসে। হ্যাঁ, আস্তে আস্তে হাত নিয়ে আসেন। হ্যাঁ, আস্তে আস্তে হাত নিয়ে আসেন। হাঁটু দুটো সোজা করে আস্তে আস্তে আমাদের বজ্রাসনে আমরা বসি। বজ্রাসনে বসি আমরা। হ্যাঁ, গুড। তাহলে আসনটা আমরা দেখে নিলাম যে আমাদের শশকাসন। এবার এই শশকাসন প্রাণায়াম করব আমরা। প্রাণায়াম করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রথমে আমাদের হাত দুটো তো হাঁটুর উপরেই থাকছে। ডান হাতটাকে আমরা ফিস্ট করি, মুঠি পাকাই। এবার ডান হাতটাকে পিছনে নিয়ে যাই, পিঠে নিয়ে যাই। বাম হাত দিয়ে কবজিটাকে ধরি। গুড। এবার দম নিতে নিতে আমরা পেছন দিকে যাই। দম নিই। হ্যাঁ, গুড। রিল্যাক্স হতে, প্রিয় দর্শক, রিল্যাক্স হতে এটাকে আপনি করবেন। হ্যাঁ, চাইলে আপনি চোখটাকে বন্ধ রেখেও করতে পারেন, খোলা রেখেও করতে পারেন। তবে চোখ বন্ধ করে যদি অভ্যস্ত হতে পারেন সবচেয়ে ভালো, এটা উপকারটা বেশি হয়। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাই, অর্থাৎ ভূমিতে আমাদের কপালটাকে স্পর্শ করাই। এবার দম নিতে নিতে আমরা আবার দাঁড়িয়ে বডিটাকে সোজা করি। দম নিতে নিতে আগের পজিশনে। হ্যাঁ, পেছন দিকে যাচ্ছি। হ্যাঁ, গুড। গুড। এবার স্বাভাবিক অবস্থায় বজ্রাসন, হাত হাঁটুর উপরে রাখেন, স্বাভাবিক অবস্থায় থাকেন এবং সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসুন। প্রিয় দর্শক, আমরা আবারও দেখে নিলাম যাতে খুঁটিনাটি বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন, অনুশীলন করতে পারেন। তো এই প্রাণায়াম এবং আসনটাকে আমরা অনুশীলনে রাখবো। অদ্ভুত প্রশান্তিতে আপনার দেহ মন ভরে থাকবে সারাক্ষণ। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের ন্যাচারোপ্যাথি টিপসে আমরা চলে যাই। আজকের আমাদের যে ন্যাচারোপ্যাথি টিপস সেটা খুব সহজ। কি করতে হবে? বিশেষ করে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অশান্তিতেই থাকেন। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, নানান ধরনের জটিলতা। তো ডায়াবেটিসের নিরাময়ে নানান ধরনের প্রাকৃতিক পন্থা রয়েছে। এক একজনের ক্ষেত্রে এক একটা পন্থা কাজ করে। আপনি সহজ একটা ফর্মুলা অনুসরণ করতে পারেন।
এবং যে জিনিস ডেইলি আপনি খাচ্ছেন সেটার সঙ্গে যদি সংযুক্ত করে নিতে পারেন, ডায়াবেটিস নিরাময়ের ক্ষেত্রে অনেকটা আপনি সহযোগিতা পাবেন। বিষয়টা কি? সেটা হচ্ছে চা, অথবা আমরা দুধ খাই, মিল্ক খাই। কি করেন যখনই আপনি দুধ খাচ্ছেন, মিল্ক খাচ্ছেন, 1 চিমটি অথবা 1 চিমটি থেকে 5 চিমটি, 1 চিমটি হলুদ আপনি এরকম করে তুলবেন, 1 গ্লাস বা 1 মগ আপনি যে দুধ খাচ্ছেন এই দুধের মধ্যে দিয়ে দিন, একটু নাড়েন, খেয়ে ফেলেন। আপনি ডায়াবেটিস থেকে ধীরে ধীরে দূরে থাকবেন। কেন? কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটাকে ডায়াবেটিস কন্ট্রোলে সহযোগিতা করে। আবার আমরা কি খাই? চা খাই। তবে আমরা আগেও বলেছি, চা যদি খান, চাই খাবেন, চায়ের সঙ্গে দুধ মেশাবেন না, চায়ের সঙ্গে চিনি মেশাবেন না। নো সুগার, নো মিল্ক। যখনই আপনি চায়ের সঙ্গে দুধটা মেশালেন, আর চিনিটাকে তো বলা হয় হোয়াইট পয়জন, সাদা বিষ। তো বিষ যখন চায়ের সঙ্গে দিলেন, এই চা খেয়ে কোনো লাভ হয় না। আবার এই চায়ের সঙ্গে আপনি যখন আবার দুধ দিলেন, দুধ চা, এটা হচ্ছে শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে যারা পাকস্থলীর সমস্যায় ভুগছেন, যাদের গ্যাস্ট্রাইটিস আছে, গ্যাস্ট্রিক আছে, তারা কোনো ক্রমেই দুধ চা খাবেন না। এটা পাকস্থলীতে এমন একটা কেমিক্যাল সৃষ্টি করে, যে কেমিক্যালস আপনার পাকস্থলীটাকে 12টা বাজিয়ে দেবে, অর্থাৎ এটার আপনার হজম হয় না। এই জিনিসটা যখন আপনি চায়ের সঙ্গে দুধ মেশান, যে টক্সিনটা সৃষ্টি হয়, সেটা আপনার বডিতে গিয়ে স্টোমাকে ট্রাবল সৃষ্টি করে। এই জন্য যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে, পেটের নানান জটিলতা আছে, তারা দুধ চা থেকে দূরে থাকবেন। তো যেটা বলছিলাম, যে চা আমরা যেহেতু খাই, কি চা খাবেন? শুধু লিকার চা, দুধ নাই, চিনি নাই। আর চায়ের রাজা হচ্ছে, আমরা আগেও বলেছি, চায়ের রাজা হচ্ছে সবুজ চা, গ্রিন টি। এই গ্রিন টির মধ্যে কি করেন? 1 চিমটি, 2 চিমটি, 3 চিমটি, 5 চিমটি, কারণ অনেকে আবার হলুদ খেতে পারেন না। এই হলুদ গুঁড়াটাকে আপনি দিয়ে দেবেন 1 চিমটি থেকে 5 চিমটি, আপনি যতটুকু সহ্য করতে পারেন, নাড়েন, চাটা খান। শুধু যে আপনি ডায়াবেটিসের ক্ষেত্রে উপকার পাবেন তা না, কারণ এই হলুদের মধ্যে ক্যান্সার বিরোধী একটা উপাদান আছে, কারকিউমিন। এই কারকিউমিন যখন আপনি খাচ্ছেন, তখন কিন্তু আপনার স্ট্যামিনা বাড়ছে, শরীরে শক্তি পাচ্ছেন। তো প্রাকৃতিক পন্থায় যদি অসুস্থতা থেকে দূরে থাকতে চান, ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সার, নানান ধরনের অসুখ বিসুখ, এই হলুদটাকে যুক্ত করে নেবেন। দেখবেন যে চায়ের যে উপকার, সেটা তো পাবেন। চা খেলে যে চাঙ্গা হওয়ার সুবিধা, সেগুলো আপনি পাচ্ছেন। অথবা দুধ খেলে যে পুষ্টি শরীরে আসছে, সেটার পুষ্টির পাশাপাশি আপনি অনেক অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবেন। তো প্রিয় শরীর, আপনারা আজকে একটা প্রাণায়াম, একটা আসন এবং একটা টিপস দেখলেন, জানলেন, সেটাকে অনুশীলনে রাখবেন। চমৎকার সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের অধিকারী হতে পারবেন। তো আগামী পর্বে আমরা আবারও আপনাদের সঙ্গে নতুন কিছু বিষয়, নতুন আসন, প্রাণায়াম, মুদ্রা, এই ধরনের বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যোগা অনুশীলন তো হলোই, এবার সময় হয়েছে একটি বিরতি নেওয়ার। ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন আজ সকালের বাংলাদেশ। প্রিয় দর্শক, এবার আমরা একটু সংবাদপত্র পর্যালোচনায় যেতে চাই। দেখে নিতে চাই আজকের দিনে প্রকাশিত দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম এবং কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। শুরুতে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ফের দখল উত্তরে সে জমি। কঠোরতায়ও থামছে না অপরাধ, স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে 4 টুকরো করলেন পুলিশ কনস্টেবল। রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার 8। এবার রোহিঙ্গা ক্যাম্পে শুদ্ধি অভিযান। বাংলাদেশ প্রতিদিনের পর আমরা এবার দৃষ্টি রাখতে চাই দৈনিক কালের কণ্ঠে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, মৃত্যুদণ্ডের আইনে স্বস্তি, ধর্ষণ বিরোধী মহাসমাবেশে 9 দাবি। আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সতর্ক, জনগণের ইস্যুতে আবারও ব্যর্থ বিএনপি। কালের কণ্ঠের পর এবার আমরা যেতে চাই দৈনিক প্রথম আলোতে। প্রথম আলোর অনলাইন সংস্করণটি আমার হাতে রয়েছে। প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, পিস্তল হাতে সাংসদের ছবি ফেসবুকে। ধর্ষকদের শাস্তির দাবিতে মহাসমাবেশ, প্রতিদিন শাহবাগে বিকেল থেকে প্রতিবাদ কর্মসূচি। আইওএমের তথ্য, করোনায় নিজ দেশে ফিরতে পারছে না 30 লাখ প্রবাসী। আমরা প্রথম আলোর পর এবার একটু দৃষ্টি রাখতে চাই দৈনিক সমকালে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ভাষাঞ্চরে যেতে চান সাধারণ রোহিঙ্গারা, শাহবাগের মহাসমাবেশ থেকে 9 দাবি। ট্রাম্পের করোনা এগিয়ে দিল বাইডেনকে,
সমকালের পর এবার আমরা যেতে চাই দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, আইন আছে নেই কার্যকর প্রয়োগ। পাশাপাশি আমরা আরেকটি বেশ শনিবারের বিশেষ হিসেবে একটি সংবাদকে তারা গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে, যেখানে বলা হচ্ছে বিপদগামিতার জন্য কি সন্তানরাই দায়ী। ইত্তেফাকের পর আমরা এবার দেশের উল্লেখযোগ্য কয়েকটি ইংরেজি দৈনিকে দৃষ্টি রাখতে চাই। শুরুতে আমার হাতে রয়েছে ডেইলি সান। ডেইলি সানের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, পুলিশ সোর্সেস গেট ইনভলভড ইন ক্রাইমস, রেপুটেশন অব দ্য ফোর্স ইন ট্রেটার্স। এছাড়াও আছে রেপ ইনসিডেন্টস অন ডিসপাইট পুলিশ ড্রাইভ। ডেইলি সানের পরে এবার আমরা একটু দৃষ্টি রাখতে চাই দ্য ডেইলি স্টারে। ডেইলি স্টারের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, এন্ড টু রেপ লজ ডেফিনেশন স্ল্যান্টেড এগেনস্ট ভিকটিমস। এছাড়াও স্ট্রেসড বোর্ড শিরোনামে তার একটি সংবাদ ছেপেছে, মূলত ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে যেহেতু আজকে, সেই প্রসঙ্গটি ধরেই আমরা ডেইলি স্টারের পরে এবার একটু অনলাইন সংবাদপত্রগুলোতে দৃষ্টি রাখতে চাই। শুরুতে আমার হাতে রয়েছে বাংলা নিউজ 24.com। বাংলা নিউজের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, দাবি না মানলে নোয়াখালী অভিমুখে লং মার্চ। এছাড়াও সরকারকে সময় দেওয়ায় বিএনপিকে প্রশ্ন ওবায়দুল কাদের। এবার বাংলা নিউজের পর এবার আমরা দৃষ্টি রাখতে চাই বিডি নিউজ 24.com-এ। বিডি নিউজের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, শীতে ঝুঁকি কতটা। পাশাপাশি বিশ্ব খাদ্য কর্মসূচি পেল শান্তির নোবেল। বিডি নিউজের পর এবার আমরা একটু দেশের বাইরের কয়েকটি দৈনিকে দৃষ্টি রাখতে চাই। শুরুতে আমার হাতে আছে ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকার প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, নতুন গৃহঋণে চাইলে সুদ কিছুটা কম দেওয়ার সুবিধা মিলবে। পাশাপাশি আছে শিকের পাগড়ি খুলছে পুলিশ, মমতাকে টুইট হরভজনের। আনন্দবাজারের পর এবার আমরা ভারতের আরেকটি দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়াতে একটু দৃষ্টি রাখতে চাই। টাইমস অফ ইন্ডিয়ার প্রধান শিরোনাম আমরা আনন্দবাজারের সংবাদটি দেখতে পাচ্ছি, ইন্টারেস্ট রেট অন হোম লোনস এভব 30 লাখ রুপিস লাইকলি টু ড্রপ। এছাড়াও আমরা আরেকটি সংবাদকে বেশ গুরুত্ব সহকারে তারা তুলে ধরেছে, দেখতে পাচ্ছি অনলি ওয়ান নন বিজেপি ফেজ ইন এনডিএ ক্যাবিনেট নাও। টাইমস অফ ইন্ডিয়ার পর এবার আমরা দৃষ্টি রাখতে চাই মধ্যপ্রাচ্যের দৈনিক খালিজ টাইমসে। খালিজ টাইমসের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ইউরোপ রেকর্ডস 100,000 ডেইলি করোনা ভাইরাস কেসেস ফর দ্য ফার্স্ট টাইম। খালিজ টাইমসের পর এবার আমরা একটু দৃষ্টি রাখতে চাই দ্য নিউ ইয়র্ক টাইমসে। নিউ ইয়র্ক টাইমসে আসলে মার্কিন নির্বাচনের প্রসঙ্গটি গুরুত্ব সহকারে উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমসের দিকে তাকে আমরা দেখতে পাচ্ছি, ট্রাম্পস টেক্সাস শোজ হি ইঞ্জিনিয়ার্ড আ সাডেন উইন্ডফল ইন 2016। এই ছিল নিউ ইয়র্ক টাইমসের প্রধান শিরোনাম এবং এই ছিল আমার কাছে দেশ এবং দেশের বাইরে থেকে আমার হাতে থাকা সংবাদপত্রগুলোর আজকের প্রধান শিরোনাম। এই প্রসঙ্গগুলো ধরে এবার একটু আমরা আলোচনায় যেতে চাই। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মোহাম্মদ শামসুদ্দোহা। মোহাম্মদ শামসুদ্দোহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে যে বিষয়টা একটু জানতে চাই, আজকে কিন্তু বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, কিন্তু আমরা দেখেছি আসলে বাংলাদেশে এই বিষয়টি, এই প্রসঙ্গটি বরাবরই উপেক্ষিত থেকেছে। কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের কেন এই বিষয়টিতে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা। আর তানজিদ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। মানসিক স্বাস্থ্য, আপনি যে প্রসঙ্গটি বললেন, এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মতো দেশে আসলে এই বিষয়টিকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না। কারণ আপনি যদি দেখেন যে আমাদের দেশের যে অবকাঠামো, যদি আমরা উন্নতি করছি বিভিন্ন সেক্টরে, বিশেষ করে অর্থনীতিতে এখন আমরা অনেক দূর এগিয়ে গেছি। বাংলাদেশকে বলা হচ্ছে কয়েকটা এমার্জিং টাইগার্সদের মধ্যে, এশিয়ান টাইগার্সদের মধ্যে বাংলাদেশও একটা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে আমরা টাইগার হচ্ছে, মানে উন্নয়নের দিকে এগোচ্ছি, এর পাশাপাশি আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে কর্মব্যস্ততা, সেটি কিন্তু অনেকটা লিমিটলেস। যেমন আপনি যদি আমাদের এখানকার যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলো রয়েছে, তারপরে স্কুল সেক্টরে যে জবস গুলো রয়েছে, সে সমস্ত জায়গায় যদি আপনি ব্যস্ততার ব্যাপারটি দেখেন, মানে ওয়ার্কলোডটার দিকে যদি আমরা লক্ষ্য করি, ব্যাংকস গুলো, সেখানে যদি ওয়ার্কলোডের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে মানসিক স্বাস্থ্যটা এখানে আসলে ঠিক মেইনটেইন করার দিকে অতটা গুরুত্ব দেবার কিন্তু সুযোগ নেই, এক নম্বর। দুই নম্বর, পারিবারিক যে অবকাঠামো, সেখানে আপনি দেখবেন যে এক ধরনের দ্বন্দ্ব, কলহ, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এখানকার মানুষদেরকে যেতে হয়। তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য রক্ষার যে একটা সচেষ্টতা বা চেষ্টা, সেই বিষয়টি আমাদের এখানে নেই বললেই চলে। যেমন আমি একটা উদাহরণ টেনে যদি বলি,
আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু একটা নীতিমালার মতোই রয়েছে যে সেখানে একটা কাউন্সেলিং ইউনিট থাকবে, কিন্তু আপনি খোঁজ নেন যদি তাহলে দেখবেন কিছু কিছু বিশ্ববিদ্যালয় ব্যতীত ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতেই সেখানে এই মানসিক স্বাস্থ্য রক্ষার যে একটা ইউনিট আছে তাদের সে সম্পর্কে কোনো আইডিয়া নেই। এবং আমি যদি এই যে সাইকোসোশ্যাল কাউন্সিলরদের সংখ্যার হিসেবটাও করি, যদি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতেও সেটি নিয়োগ দেওয়া হতো, তাহলে ধরেন এক ধরনের কর্মসংস্থান তো হয়, পাশাপাশি মানুষ অন্তত যাবার একটা সুযোগ পায়। কারণ শেয়ারিং এর মাধ্যমে কিন্তু এই যে মানসিক স্বাস্থ্য রক্ষার যে একটা চেষ্টা, সেটা কিন্তু অনেকটা বেশি ফলপ্রসূ হয়ে ওঠে। কারণ আপনি যখন আপনার স্ট্রেস থেকেই তো মানসিক অশান্তি, মানসিক এক ধরনের অস্থিরতা সেটা তৈরি হয়। তো সেই স্ট্রেস যদি কারোর সাথে সে শেয়ার করতে পারে এবং সে যদি বিশেষজ্ঞ হয়, সেই জায়গা থেকে কিন্তু বেশ খানিকটা উত্তরণ সম্ভব। আর আপনি যেটি বললেন, অবশ্যই এটা একটা ভীতিকর ব্যাপার। কারণ হচ্ছে আমাদের এখানে প্রায় বিশ্বে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে প্রায় 1 বিলিয়ন মানুষ কিন্তু মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় তারা ভুগছে। পাশাপাশি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 17% মানুষ হচ্ছে, বাংলাদেশের 17% মানুষ হচ্ছে এই মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় তারা ভুগছে। তার মধ্যে আবার 14% হচ্ছে শিশু কিংবা কিশোর। এবং এরই প্রভাবটা কিন্তু আমরা ওতপ্রোতভাবে দেখতে পাচ্ছি। প্রভাবটা গিয়ে পড়ছে হচ্ছে অপরাধমূলক যে সমস্ত কর্মকাণ্ড সেগুলোর উপরে গিয়ে। কারণ একটা মানুষ যখন স্ট্রেস থাকে, যখন মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তিনি কিন্তু হিতাহিত জ্ঞান শূন্যভাবে যে কোনো কিছু করে বসতে পারে। তো সবকিছু মিলিয়ে এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারটিকে আমাদের আরো গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে ধরেন সামাজিক যে অপরাধমূলক কর্মকাণ্ড সেগুলোকেও কিন্তু রুখে দেওয়া যাবে বলে আমি মনে করি। আর এই বিষয়ে অবশ্যই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আরো বেশি মনোযোগী হতে। আর সামাজিক অপরাধের প্রসঙ্গ যেহেতু আপনি সামনে আনলেন, আপনাকে এই বিষয়ে একটা বিষয় একটু জানতে চাই। আমরা দেখেছি আসলে বর্তমান সময়ে আসলে প্রতিদিনই ধর্ষণের খবর আসছে। আজকেও কিন্তু বিভিন্ন পত্রিকাগুলোতে সেই খবরটি গুরুত্ব সহকারে উঠে এসেছে। সরকার কিন্তু কঠোর হচ্ছে। আন্দোলনের মুখে কিন্তু সরকার বলেছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়েছে। তারপরে এই অপরাধ থামানো যাচ্ছে না। আসলে সংকটটা কোথায় আছে? কেন এই অপরাধ এরপরেও থামছে না? জি, হ্যাঁ, আপনি যেটি বললেন সেটি দেশ ধরে বলতে চাই। বিভিন্ন সংবাদ মাধ্যমের মারফত আমরা জানতে পারি যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া তিনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সেটিকে করে সংস্কার করে সেখানটায় যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ড আনা হচ্ছে। আমরা অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এর মাধ্যমে হয়তো এই যে বর্তমান যে একটা অস্থিরতা চলছে, আন্দোলন চলছে, সেটারও একটা সুরাহা হয়তো হয়ে যাবে। কারণ তারা যে সমস্ত দাবিগুলো করেছে, আমার দৃষ্টিতে ম্যাক্সিমাম দাবিগুলো কিন্তু অত্যন্ত যৌক্তিক এবং খুবই দরকার। তো সেই ক্ষেত্রে তারা আবার আরেকটা ডিক্লারেশন দিয়েছে যে 16 তারিখের মধ্যে দাবি যদি মেনে না নেওয়া হয়, তারা নোয়াখালী বেগমগঞ্জের উদ্দেশ্যে তারা লং মার্চে যাবেন। তো সেইটিরও একটা সুরাহা হবে। পাশাপাশি আমার মনে হয় জনমনে আইনগতভাবে এক ধরনের স্বস্তি আসবে। কিন্তু আসল সমস্যাটা হচ্ছে আপনার প্রয়োগের ক্ষেত্রে। কারণ আমরা দেখতে পাচ্ছি যাবজ্জীবনই আমরা যদি ধরি, কিন্তু যাবজ্জীবনটাই আসলে কজনকে দেওয়া হয়েছে। বরঞ্চ আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিন্তু ধর্ষণ যারা করেন, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ধর্ষণ যারা করেন তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠীর সাথে তারা সম্পৃক্ত থাকেন এবং তারা বিভিন্নভাবে পার পেয়ে যান। যেমন আপনি দেখবেন এই যে শাহবাগের যে মঞ্চ, সেখান থেকে একটা দাবি করা হচ্ছে যে গ্রামীণ সালিশের মাধ্যমে যে এক ধরনের ধর্ষণকারীর সাপোর্টেই যাওয়া হচ্ছে। তো সেটিও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আইনের প্রয়োগটা আসলে কিভাবে হচ্ছে। আসল সমস্যাটা হচ্ছে এই প্রয়োগ। আমার মনে হয় যে অবশ্যই এই যে মৃত্যুদণ্ডের আদেশটা যদি জারি হয়, সেক্ষেত্রে কিছুটা হলেও ধর্ষণকারীদের মনে হয়তো একটু ভয়ের সঞ্চার হবে। সর্বোপরি আমাদেরকে গুরুত্ব দিতে হবে আসলে এই আইনের প্রয়োগটার উপরে। মৃত্যুদণ্ডই থাকুক কিংবা যাবজ্জীবনই থাকুক, অবশ্যই আমরা মৃত্যুদণ্ডই চাই। তো সেই ক্ষেত্রে যদি প্রয়োগ হয়, কঠোর শাস্তি যদি হয়, সেটি কিন্তু একটা জনমনে আরো স্বস্তি আনবে বলে আমি মনে করি।
আর আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে ভিকটিমের পক্ষে যাওয়ার প্রবণতা কিন্তু কম। আর বিশেষ করে যে এই যে ধর্ষণের যে ব্যাপারটা, যেমন গণজাগরণে যে শাহবাগ থেকে এখন যে আন্দোলন মঞ্চটা আছে, সেখান থেকে তারা আরেকটা দাবি করেছে যে ডিএনএ টেস্টের মাধ্যমে যাতে এই টেস্টটাকে যাতে এখানে এই আইনের আওতায় নিয়ে আসা হয়। অর্থাৎ ভিকটিমের পক্ষে আপনি দেখবেন যে আমাদের ধর্ষণের শিকার হয়ে যখন ধর্ষণের বিচার চাইতে গেল একজন ভিকটিম, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু দেখেছি বিগত বেশ কয়েক বছরে এরকমের নিউজ কিন্তু আমাদের হাতে আছে, যেখানে বলা হচ্ছে যে পুলিশ আবার ফের সেই ভিকটিমকে ধর্ষণ করছে বা বিভিন্ন সেক্সুয়ালি হ্যারাস করছে। তো এই বিষয়গুলো যদি আমরা কঠোর না হই, তাহলে কিন্তু এই ধর্ষণ বা এই ধরনের সামাজিক যে অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে সেগুলোকে আসলে রুখে দেওয়াটা খুব মুশকিল হবে। পাশাপাশি আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে এই মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক অবকাঠামো এবং পারিবারিক শিক্ষা। হ্যাঁ, এইটা কিন্তু এর মধ্যে একটা সমন্বয় হওয়াটা খুব জরুরি ব্যাপার। ধন্যবাদ শামসুদ্দোহা। আপনার কাছে আমি আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই, আর সেটা হচ্ছে আমরা বাংলাদেশে কিন্তু বলা হচ্ছে করোনায় 4.5 মাসের সর্বনিম্ন মৃত্যু, অর্থাৎ করোনা সংক্রমণ বাংলাদেশে কিছুটা কমে এসেছে, কিন্তু উদ্বেগের কথা হচ্ছে আবার বিশ্বের চিত্রটা কিন্তু বিপরীত, বিশ্বে আবার বেড়ে যাচ্ছে। তো বাংলাদেশে কিন্তু এরই মধ্যে দ্বিতীয় ধাপের জন্য সরকার কিন্তু এক ধরনের প্রস্তুতি নিয়েছে। সার্বিকভাবে আসলে এই প্রসঙ্গটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বিশ্বের সাথে এবং বাংলাদেশের সাথে যদি আমরা তুলনা করি, বিশ্বের যে সমস্ত দেশে আপনি দেখবেন যে করোনা ভাইরাসের সংক্রমণটা অত্যন্ত বেশি, সে সমস্ত দেশ কিন্তু মোটা দাগে যদি আমরা বলি তাহলে শীত প্রধান দেশ। আর করোনা যেহেতু এক ধরনের ফ্লু, তো আমরা দেখবো যে শীতের সময় কিন্তু ফ্লু এর প্রবণতাটা বাড়ে। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা সাসপেক্ট করছেন যে এই শীতকাল যেটা আসছে সেই সময় হয়তো আমাদের দেশে সংক্রমণের হারটা বাড়তে পারে। অতি সম্প্রতি যেটি আপনি বলছেন যে সংক্রমণের হার কমে এসছে, মৃত্যুর হার কিছুটা কমছে, তো সেক্ষেত্রে অবশ্যই এটা ইতিবাচক হিসেবে আমি দেখছি, কিন্তু খুব বেশি আশাবাদী হতে পারছি না। এই কারণে যে বিশেষজ্ঞরা যেটা বলছেন দ্বিতীয় ধাপ বিশ্বে অলরেডি শুরু হয়েছে, তো বাংলাদেশে আমরা কিন্তু গত করোনা ভাইরাস যখন শুরু হয়েছে শীতকালটা কিন্তু পাইনি। সুতরাং আমরা করোনা শীতকালে কেমন আচরণ করবে সে বিষয়ে কিন্তু আমাদের হাতে কোনো তথ্য নেই। তবে বাংলাদেশের যে রকমের অবকাঠামো, সেক্ষেত্রে অবশ্যই হার্ড ইমিউনিটির কথা যেটা বলা হচ্ছে, তারপরে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বলা হচ্ছে, সেটি নিঃসন্দেহে আমি ইতিবাচক হিসেবে দেখি, কারণ আমাদের এখানে ধন্যবাদ মোহাম্মদ শামসুদ্দোহা, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন, আলোচনায় অংশ নিয়েছেন। এবারে আমরা একটু রাশিফলে যেতে চাই, জানতে চাই আজকের যে ছুটির দিন সেই ছুটির দিনটি কেমন কাটবে, এবং সেটি আমাদের বরাবরের মতোই জানাচ্ছেন জ্যোতিষী ডক্টর কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। এবার বৃষ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। এবার মিথুন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। এবার কর্কট রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে। এবার সিংহ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায় ও অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। তবে প্রেমী যুগলকে অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনারা শ্রম, মেধা, প্রযুক্তি ও নিত্য নতুন কৌশল অবলম্বন করে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ মিশ্র ফল প্রদান করবে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। এবার ধনু রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ
চাঙ্গা হয়ে উঠবে। এবার মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হওয়ায় নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এবার কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আয় বুঝে ব্যয় করুন, নচেত ধার দেনা করতে হতে পারে। মীন রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। অবশ্য সন্তান সন্ততিদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। প্রিয় দর্শক, রাশিফল তো শোনা হলো, এবার চলুন ঘুরে আসি ভাস্কর মিন্টু দেবের ভাস্কর্য পল্লী থেকে। এই ছিল আজ সকালের বাংলাদেশ। কাল আবারও দেখা হবে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর নিউজ 24 এর সঙ্গেই থাকুন।